আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সাথে আছি আমি, তোমাদের বাংলাদেশের বিষয় পরিচয় শিক্ষক মোসাম্মদ ফাহমিদা সিদ্দিকা মিলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি। সামনে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং তোমাদের পড়ার প্রায় শেষ, রিভিশনও দিয়েছে অনেকগুলো। তো এখন আমাদের লাস্ট পর্যায়ে এসে পৌঁছেছি এবং এই যে তোমাদের দ্বিতীয় সাময়িক শেষ পর্যায়ে এসেছি, যার জন্য তোমাদের কি করতে হবে, বেশি বেশি পড়াশোনা করতে হবে। আর এই পড়াশোনার জন্য তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার সাথে সুস্থ থাকতে হবে এবং বাসায় খুব মনোযোগের সাথে পড়ালেখা করতে হবে, তাই তো? তাহলে আজকে সার্বিক আলোচনায় তোমাদের আলোচ্য বিষয় হলো সিলেবাস সম্পর্কে আলোচনা, প্রশ্নের ধরন ও মান বন্টন, উত্তর লেখার পদ্ধতি, পরীক্ষার খাতায় লেখা নিয়মাবলী, প্রশ্ন ব্যাংক। তাহলে তোমাদের অষ্টম থেকে 12তম অধ্যায় রিভিশন টপ টেস্ট গিয়েছে না? টপ টেস্ট সকল কিছুই গিয়েছে এবং রিভিশন ক্লাসও নেওয়া হয়েছে। তাহলে আশা করছি তোমাদের অধ্যায়গুলো আয়ত্ত হয়েছে। তোমাদের অধ্যায়গুলো কি কি পড়ানো হয়েছে? নারীর সমতা, আমাদের দায়িত্ব কর্তব্য, গণতান্ত্রিক মনোভাব, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাংলাদেশ ও বিশ্ব। এই যে অধ্যায়গুলো রয়েছে, এই অধ্যায়গুলোর ছোট ছোট কোশ্চেনগুলো খুব মনোযোগের সাথে পড়তে হবে এবং লাইন বাই লাইন করে নিজে নিজে কোশ্চেন করতে হবে তুমি পারছো কিনা, ঠিক আছে? এটা বাসা অবশ্যই চর্চা করবে। যেহেতু আমাদের উইকলি এক্সাম হয়ে গিয়েছে, উইকলি এক্সাম এই ধরনটা ক্লাস 5-এ সেকেন্ড টার্মের মতো, তাই না? মানে ফাইনালে যেমন 100 মার্কসের কোশ্চেন হয়, প্রশ্নপত্র হয়, তেমনই তোমাদের উইকলিতেও এরকম হচ্ছে। তাহলে তোমরা জেনে গেছো যে তোমাদের প্রশ্নের ধারা বা বন্টন কেমন হয়। তাহলে আমরা একটু আরো একবার দেখি যে আমাদের কেমন হয়। সংযুক্ত প্রশ্ন থাকবে হচ্ছে কি 15টি প্রশ্ন থাকবে এবং 15টিরই উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের মান কত? 2। যেহেতু 2 করে 15টি লিখতে হবে, তাহলে টোটাল মার্কস হচ্ছে 30। 2 নম্বরে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এবং কয়টি প্রশ্ন থাকবে? 14টি প্রশ্ন থাকবে। লিখতে হবে কতটি? 12। এবং প্রতিটি প্রশ্নের মান কি? 1 গুণিত 12 12। 3 নম্বরে মিলকরণ, বাম পাশে 5টি থাকবে, ডান পাশে 7টি থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2। তাহলে 2 গুণিত 5 10। 4 নম্বরে কাঠামোগত প্রশ্ন, 10টি প্রশ্ন থাকবে, এর মধ্যে 8টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 6 এবং প্রতিটি প্রশ্নে এক বা একাধিক অংশ থাকতে পারে। অংশগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। 6 গুণিত 8 6 × 48, টোটাল মার্কস হচ্ছে 100। আমরা প্রশ্ন যখন উত্তর লিখব, উত্তর লেখার সময় খুব খেয়াল রাখতে হবে আমাদের কিভাবে উত্তরটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের 1 নম্বরে থাকে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজধানীর নাম কি? তুমি লিখে ঢাকা, হবে কি? হবে। তোমাদের প্রশ্নের মান যেহেতু 2 করে, তাহলে প্রশ্নটা একই তো প্রশ্ন অনুযায়ী উত্তর লিখতে হবে, প্রশ্ন সহকারে উত্তরটা লিখতে হবে এবং আর কিছু তথ্য দিতে হবে। যেমন দেখো, সম্পূর্ণ বাক্য লিখতে হবে, উদাহরণও দিতে হবে। উদাহরণ যদি থাকে তাহলে অবশ্যই উদাহরণ দিতে হবে। 2 নম্বরে শূন্যস্থান পূরণ, কয়টি লিখতে বলেছে খেয়াল রাখা। তোমাদের 14টির ভিতরে 12টি লিখতে হবে। এখন দেখা যাচ্ছে যে তুমি ভাবছো যে 14টি প্রশ্ন থাকবে, 12টি লিখতে হবে, তাহলে 2 মিনিটে দুটো বাদ দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। কিন্তু কখনো কখনো প্রশ্নে দেখা যায় যে 12টি লিখতে হবে এবং 12টি দেওয়া আছে, যার জন্য তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি কয়টা প্রশ্নের উত্তর দিচ্ছ এবং নাম্বারগুলো সঠিকভাবে দিচ্ছ কিনা। বানানোর দিকে খেয়াল রাখতে হবে। বানানোর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বানানে যেহেতু নম্বর কাটা যায়। আর শূন্যস্থানে আন্ডারলাইনের বিষয়টাও খেয়াল রাখতে হবে, যে শব্দটা লিখছো সেটা বানানো সঠিক হতেই হবে। তারপর আন্ডারলাইন দিতে যেয়ে যেন ওই তোমার শূন্যস্থানে থাকা জায়গাটা ছাড়া যেন অন্য ওয়ার্ডের নিচেও আন্ডারলাইন না হয়ে যায়, সেটা অবশ্যই লক্ষণীয় বিষয়। মিলকরণ, 2 অংশের বাক্য শুদ্ধভাবে লেখা। 2 অংশের বাক্য শুদ্ধভাবে লিখতে হবে এবং কোনো অংশই বাদ দেওয়া যাবে না। ধরো প্রথম অংশ লিখলে তুমি, দ্বিতীয় অংশে অর্ধেকটা লিখলে, রেখে দিলে, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। তোমাকে সম্পূর্ণটাই লিখতে হবে এবং দাড়ি কমা যেগুলো আছে যতচিহ্ন সেগুলো দিতে হবে। 4 নম্বরে কাঠামোগত প্রশ্ন, মান বন্টন সঠিকভাবে খেয়াল রাখা। ওই যে বলা হয়েছে যে একটা প্রশ্নে এক বা একাধিক অংশ থাকতে পারে এবং এক বা একাধিক প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো প্রত্যেকটা প্রশ্নের
মান বন্টন ডান সাইডে তোমাদের দেওয়া থাকে। এখন প্রথম প্রশ্নে 1 যোগ 2 যোগ 3 দেওয়া আছে, তাই না? তাহলে 6 মার্কস। তাহলে প্রথম প্রশ্নটা 1 মার্কসের মতো, দ্বিতীয় প্রশ্নটা 2 মার্কসের মতো এবং তৃতীয় প্রশ্নটা 3 নম্বরের মতোই লিখতে হবে। তাহলে আমাদের প্রশ্ন সঠিকভাবে লেখাটা হয়ে উঠবে। যে কয়টি বাক্য চাইবে তা পয়েন্ট আকারে লেখা। যে কয়টি বাক্য বলা থাকে যে 5টি বাক্যে লেখো, 4টি বাক্যে লেখো, 3টি বাক্যে লেখো, এটা তোমাদের খেয়াল রাখতে হবে এবং সেই হিসাবে পয়েন্ট আকারে লিখবে। বাক্য গঠন ও বানান সতর্কতা। বাক্য যখন গঠন করবে, বাক্য সঠিকভাবে গঠিত হলো কিনা, একই পয়েন্ট বারবার চলে আসলো কিনা, একই পয়েন্ট দেখা যাচ্ছে তুমি ঘুরিয়ে ফিরিয়ে একই কথা লিখেছো, কিন্তু তোমার ওখানে কিন্তু নম্বর পাবে না। তুমি ভাবছো যে তুমি পয়েন্ট বেশি লিখেছো, 5টাই পয়েন্ট লিখেছো, 5 নম্বর দিল না কেন, এটা কিন্তু হবে না। তোমাকে পয়েন্টে আলাদা আলাদা তথ্য দিতে হবে, ঠিক আছে? আলাদা আলাদা তথ্য না দিলে তুমি নম্বর পাবে না। যার জন্য বাক্য গঠন ও বানানের ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং বানান যদি ভুল হয়ে যায় তাহলে নম্বর কাটা হবে। আবারও বলছি, লেখা অস্পষ্ট হলে তুমি লেখা বোঝা যায় না, যার জন্য বানানে অবশ্যই সতর্ক থাকতে হবে। পরীক্ষার খাতায় লেখা নিয়মাবলী। আমরা পরীক্ষা তো অনেকদিন ধরে দিচ্ছি, তাই না? তারপর দেখা যাচ্ছে এখনো আমাদের ভুল হয়ে যাচ্ছে। নাম রোল শাখা লিখতে যে কি করছি, শাখা লিখছি না, রোল লিখছি না। পঞ্চম শ্রেণীতে পড়ে চতুর্থ শ্রেণী রোল লিখছি, তাহলে হবে না। নামটা লিখছো তুমি নিকনেম, বাসায় যে নামে ডাকে সেই নাম লিখছে, কিন্তু তোমার খাতায় যে নাম রয়েছে, স্কুলে যে নাম রয়েছে সেই নামটা তুমি লিপিবদ্ধ করছো না। তাহলে তোমাকে অবশ্যই সম্পূর্ণ নামটা লিপিবদ্ধ করতে হবে, লিখতে হবে এবং রোল শাখাও সঠিকভাবে দিতে হবে। এক স্কেল পরিমাণ মার্জিন দেওয়া। স্কেলের পরিমাণ, এক স্কেল পরিমাণ মার্জিন অবশ্যই দিতে হবে। খাতা উল্টাতে গেলে মার্জিন কোথায় আছে দেখাই যায় না তোমাদের। হ্যাঁ, এক স্কেল পরিমাণ মার্জিন না দিলে আমরা নম্বর কোথায় দেবো? নম্বরটা দেওয়ার জন্য তোমার জায়গা দরকার, তাই না? তাহলে অবশ্যই তোমরা এক স্কেল পরিমাণ মার্জিন দেবে এবং পেন্সিল দিয়ে মার্জিন দেবে, ঠিক আছে? প্রশ্নের নাম্বার সঠিকভাবে দেওয়া। প্রশ্নের সঠিকভাবে নাম্বার দেওয়া হয়েছে কিনা লেখার সময় তো খেয়াল রাখবে, লেখা শেষ করে আবার চেক করতে হবে। প্রশ্নের নাম্বার দেখা যাচ্ছে তুমি ঘ লিখেছো, দেখে মনে হচ্ছে খ, তাহলে তো খই মনে হবে। 6 নাম্বার প্রশ্ন আনসার করছো অথচ বর্গীয় জ লিখেছো, তাহলে হবে? এরকম করে কিন্তু সকল নাম্বার কাটা যাবে, যার জন্য তুমি সঠিক অ্যান্সার লিখে নম্বর পাবে না, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। যার জন্য তোমাকে লেখার সময় অবশ্যই খেয়াল করতে হবে যে নম্বরের সাথে প্রশ্নের মিল রয়েছে কিনা, প্রশ্নের সাথে উত্তরের মিল রয়েছে কিনা, ঠিক আছে? বানানের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি। বানানটা বারবার বলছি, বানান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা বানানের রয় ফোটার জন্য মাত্রার জন্য বানান চেঞ্জ হয়ে যেতে পারে, অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে। যার জন্য বানানো অর্থ যাতে চেঞ্জ না হয়, তুমি যেটা লিখতে চেয়েছো সেটাই সঠিকভাবে লিখেছো কিনা, বই সঠিকভাবে সেটাই আছে কিনা, হ্যাঁ, সেটাই খেয়াল করে তোমাকে লিখতে হবে, তাহলে তুমি যথাযথ নম্বর পাবে। সুন্দর ও স্পষ্ট হাতের লেখা। সুন্দর হাতের লেখা তো হতেই হবে, আর অক্ষরগুলো যাতে স্পষ্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তুমি এক লিখতে চেয়েছো, টিচার খাতা দেখছে, এক্সামিনার খাতা দেখতে যে বলছে যে না তোমারটা আর এখানে মিস বুঝতে পারছে না বা স্যার বুঝতে পারছে না, তাহলে নম্বর পাবে? নম্বর পাবে না। তুমি যেটা বোঝাতে চেয়েছো সেটা যেন স্যার বুঝতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। লেখা শেষে রিভিশন দেওয়া। লেখা শেষে অবশ্যই চেক করতে হবে, রিচেক না করলে কি হবে, ভুলগুলো ধরা পড়বে না। দেখা যাচ্ছে লেখা তো তোমাদের অনেক আগেই শেষ হয়ে যায়, কিন্তু তোমরা কি করো, বসে থাকো, চুপচাপ বসে থাকো। এই চুপচাপ বসে থাকা মোটেই যাবে না, ঠিক আছে? লেখা শেষে রিভিশন দিতে হবে। প্রশ্ন ব্যাংক আমাদের যেহেতু সকল অধ্যায়গুলো পড়া হয়ে গেছে, আমরা একটু প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করি। শুধু এই প্রশ্নগুলোই না, একটু জাস্ট তোমাদের ধারণা দেওয়ার জন্য পড়ানো, হ্যাঁ, কিন্তু তোমরা সম্পূর্ণ অধ্যায়টাই খুব ভালো করে পড়বে। আচ্ছা, তাহলে কি 1 নম্বর দেওয়া আছে, অষ্টম অধ্যায় থেকে কোশ্চেন দেওয়া হয়েছে, কত সালে নিউ ইয়র্কে নারী গার্মেন্টস শ্রমিকরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করে? 1857 সালের 8ই মার্চ নিউ ইয়র্কে নারী গার্মেন্টস শ্রমিকরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করে, ঠিক আছে? তারপরে আরো একটা কোশ্চেন, 1908 সালে নিউ ইয়র্কে গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের নারীরা যে প্রতিবাদ সমাবেশ করে তা কতদিন ধরে চলে এবং কতজন নারী শ্রমিক অংশগ্রহণ করে? কতদিন ধরে চলে? 14 দিন ধরে চলে, ঠিক আছে? 14 দিন ধরে চলে এবং এতে প্রায় 20,000 নারী শ্রমিক অংশগ্রহণ করে। কোন সংস্থার প্রতিবেদনে বিভিন্ন ধরনের নারী নির্যাতন সম্পর্কে জানা যায়? কোন সংস্থার প্রতিবেদনে
বিভিন্ন ধরনের নারী নির্যাতনের খবর প্রকাশিত হয়? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি বার্তা বিলোপনীয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বিভিন্ন ধরনের নারী নির্যাতন সম্পর্কে জানা যায়। সমাজের প্রকৃত উন্নয়নের জন্য কাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ? কাদের ভূমিকা গুরুত্বপূর্ণ? সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষ উভয় ভূমিকা গুরুত্বপূর্ণ। কেননা নারী পুরুষ উভয় ভূমিকা ছাড়া একটি দেশের উন্নয়ন সম্ভব নয়। একটি জাতিকে বা একটি অংশকে বাদ দিয়ে কি কাজ করা সম্ভব? যার জন্য নারী পুরুষ উভয় ভূমিকায় গুরুত্বপূর্ণ। বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন। অধ্যায় 9। অধ্যায় 9 কি আছে? ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিস কিভাবে ব্যবহার করা উচিত? কিভাবে ব্যবহার করা উচিত? এই ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা উচিত। কেমন ভাবে? সাবধানে, সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পরিমাণ কিরকম? বাংলাদেশে অনেক অ্যাক্সিডেন্ট হয়, তাই না? সড়ক দুর্ঘটনার খবর শুনতেই থাকি আমরা। তাহলে কি অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। সমাজকে সুন্দর সুশৃঙ্খল রাখার দায়িত্ব কাদের? সমাজে যেহেতু নাগরিক বসবাস করি আমরা রাষ্ট্রের নাগরিক, তাহলে সমাজে যখন আমরা বসবাস করি সমাজকে সুন্দর সুশৃঙ্খল রাখার দায়িত্ব আমাদের সবার। তাহলে কি আমাদের সবার, আমাদের সমাজকে সুন্দর সুশৃঙ্খল রাখার দায়িত্ব আমাদের সবার। রকিবের পরিবারের কাছ থেকে কত টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল? মনে আছে? 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা কাকে বলে? প্রাথমিক চিকিৎসা কাকে বলে? আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটলে আহত ব্যক্তিকে শুশ্রূষা করা এবং সাময়িকভাবে তাকে আরাম প্রদানের লক্ষ্যে বা আরাম প্রদানের জন্য জরুরি ভিত্তিতে যে চিকিৎসা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। 10 অধ্যায়। কোন দিক দিয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র? বাংলাদেশ তো গণতান্ত্রিক রাষ্ট্র, কোন দিক দিয়ে, তাই না? কোশ্চেন হচ্ছে এটা। তাহলে রাজনৈতিকভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। শিক্ষক শ্রেণীনেতা নির্বাচনের জন্য প্রথমে কি জানতে চাইলেন? মনে আছে? তোমাদের ক্লাসরুমে যখন ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছিল তখন কি জানতে চেয়েছিল? জানতে চেয়েছিল কি শিক্ষক শ্রেণীনেতা নির্বাচনের জন্য প্রথমে কারা শ্রেণীনেতা হতে ইচ্ছুক তা জানতে চাইলেন। তার মানে কারা কারা শ্রেণীনেতা হতে ইচ্ছুক সেটা জানলেই তো পরবর্তীতে নির্বাচন করা যাবে, তাই তো? তাহলে প্রথমে কারা শ্রেণীনেতা হতে ইচ্ছুক তা জানতে চায়। কি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছেন? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছেন। গণতান্ত্রিক মনোভাব কাকে বলে? গণতান্ত্রিক মনোভাব কাকে বলে? অধিকাংশ লোকের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সেই সিদ্ধান্তকে সম্মান করাকে গণতান্ত্রিক মনোভাব বলে। মানে অনেক মতামত দেবে কিন্তু সকলের মতামত তো গ্রহণ করা যাবে না। তার জন্য কি বলছে? অধিকাংশ লোকের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সেই সিদ্ধান্তকে সম্মান করাকে গণতান্ত্রিক মনোভাব বলে। গণতান্ত্রিক মনোভাব একটি ব্যক্তিগত ও সামাজিক। কেমন হয়? ব্যক্তিগত ও সামাজিক। শ্রেণীনেতাকে সবাই হাসি মুখে বরণ করে নেয় কেন? সবার মতামতে নির্বাচিত হওয়ায় শ্রেণীনেতাকে সবাই হাসি মুখে বরণ করে নেয়। 11 অধ্যায়। গারো জনগোষ্ঠী কত বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করে? কোথা থেকে এসে? তাহলে গারো জনগোষ্ঠী প্রায় কত বছর পূর্বে? 4500 বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করে। খাসিদের প্রধান দেবতার নাম কি? খাসিদের প্রধান দেবতার নাম উপলাই নামথো, যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন। মোরা সাধারণত কোন ধর্মাবলম্বী? মোরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। তারপর তাদের মধ্যেও কেউ কেউ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। ত্রিপুরা দলকে কি বলে? ত্রিপুরারা দলকে দফা বলে। কি বলে? দফা বলে। ওরাওদের প্রধান উৎসবের নাম কি? ওরাওদের প্রধান উৎসবের নাম হচ্ছে কারা। কারা, যা ভাদ্র মাসে উদিত চাঁদের মানে যেটা চাঁদ উদিত হয়, উদয় হয় শুক্ল পক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। কয়টি পক্ষ মাসে? 2টি পক্ষ, কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ। তাহলে শুক্ল পক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। 12 অধ্যায়। 12 অধ্যায় হচ্ছে কিসের মাধ্যমে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর জন্য
উন্নয়নমূলক কাজ করে থাকে। কিসের মাধ্যমে? জাতিসংঘের বিভিন্ন সংস্থা রয়েছে যার মাধ্যমে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর জন্য উন্নয়নমূলক কাজ করে থাকে। এখন বিভিন্ন সংস্থা বলতে আমরা পড়েছি না, ইউনিসেফ, ইউএনডিপি, WHO, অনেক কিছু করেছি। তাহলে বিভিন্ন সংস্থা আছে, তাদের মাধ্যমে উন্নয়নমূলক কাজ করে থাকে। কত সালে এবং বাংলাদেশের কোন ব্যক্তি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন? 1986 সালে বাংলাদেশে হুমায়ুন রশিদ চৌধুরী, এটা খেয়াল রাখতে হবে, হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের দায়িত্ব পালন করেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ঘাটতি হলে কোন সংস্থা আমাদের খাদ্য সরবরাহ করে থাকে? কোন সংস্থা খাদ্য সরবরাহ করে থাকে? আমাদের খাদ্য ও কৃষি সংস্থা খাদ্য সরবরাহ করে থাকে। কি বলে? বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ঘাটতি হলে। আফগানিস্তান কত সালে সার্কের সদস্য হয়? আফগানিস্তান 2007 সালে সার্কের সদস্য হয়। সার্ক কি ধরনের সংস্থা? সার্ক একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এটি এশিয়া মহাদেশে, মহাদেশ আছে না এশিয়া, যে মহাদেশে আমরা বাস করি, এটি এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে পাশাপাশি অবস্থিত 7টি দেশ নিয়ে গঠিত। তো ছোট বন্ধুরা, তোমরা সকলে বাসায় ভালো করে চর্চা করো অধ্যায়গুলো এবং পড়াশোনা করে লিখবে, লিখলে বেশি মনে থাকে। মনোযোগের সাথে পড়াশোনা করো, ভালো পরীক্ষা দাও। এ বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।